এই সময়টুকুতে তোমাদের সবারই একটা টার্গেট থাকা উচিত, সেটা হচ্ছে কিভাবে তোমরা এই শর্ট টাইমের মধ্যে প্রতিটা সাবজেক্টের সবগুলো টপিক অন্তত একবার করে হলেও যেন এক্সামের আগে টাচ করে যেতে পারো, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটা কিভাবে করা যায়। এবং এরপর একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যে ভাইয়া মনে হচ্ছে এই সময় এসে সব পড়া ভুলে যাচ্ছি, আমি আসলে সবকিছু পড়েছিলাম বাট তারপরেও মনে হচ্ছে যে কিছুই পড়া হয়নি, এরকম একটা সমস্যা কিন্তু সবারই থাকে এই মুহূর্তে, সেটা নিয়ে কথা বলবো। এবং এরপর এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে তোমার এক্সাম হলে প্রশ্নের প্রতি অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত সেটা নিয়ে। এবং লাস্টলি আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন ভুলের কারণে আমার মেডিকেলে চান্স হয়নি, এবং তোমরা সবাই চেষ্টা করবে এই ভুলগুলো এক্সাম হলে না করার। তো চলো আমরা শুরুতে জানার চেষ্টা করি যে কিভাবে তোমরা এই শর্ট টাইমের মধ্যে রিভিশনটা করবে এবং সবগুলো টপিক যেন অন্তত একবার করে হলেও টাচ করে যেতে পারো। তো এর জন্য প্রথমে বায়োলজি নিয়ে কথা বললে, বায়োলজির দুইটা পেপার আছে, একটা হচ্ছে বোটানি এবং জুলজি। বোটানি এবং জুলজি দুটার ক্ষেত্রে একই কথাই থাকবে, যে তোমরা এখন মেইন বই থেকে দাগানো গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বে এবং অনুশীলনীর এমসিকিউ গুলা সলভ করবে। তো তোমরা যেখানেই অফলাইনে ভর্তি হও না কেন, উন্মেষ, তারপর রেটিনা মেডিকো, তোমাদের কিন্তু বায়োলজির জন্য কিছু সহায়ক বই দেওয়া হয়, ডাইজেস্ট, কোথাও মেরিট্রিক্স বলে। তো এগুলো এই সময় আসে পড়ার সময় না, তোমরা এখন মেইন বই থেকে গুরুত্বপূর্ণ দাগালো লাইনগুলো পড়বে এবং অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করবে প্রত্যেকটা স্যার ম্যাডামের। অবশ্যই প্রত্যেকটা স্যার ম্যাডামের, অনেকে আছে শুধুমাত্র দেখা গেছে আবুল হাসান স্যারের বই পড়ে, কিন্তু না, এমন না। তুমি আবুল হাসান স্যারের অনুশীলনী সলভ করবে, আজিবুর রহমান স্যারের অনুশীলনী সলভ করবে, আলিম স্যারের অনুশীলনী সলভ করবে এবং মাজেদা ম্যামের অনুশীলনীও সলভ করবে। অর্থাৎ যতগুলো রাইটারের বই আছে সবগুলো রাইটারের বই অনুশীলনী এমসিকিউ গুলো কিন্তু অবশ্যই সলভ করবে। এই টাইমে এসে জাস্ট শুধু দেখে যাবে, যেগুলো খুব বেশি পারো সেগুলো দেখা, একটু কম দেখে যেগুলো একটু ভুলে যাও বা ভুলে যাওয়ার চান্স থাকে সেগুলো একটু বেশি করে দেখে যাবা। আচ্ছা, তো অনুশীলনীর এমসিকিউ গুলো সমাধান এবং মেন বই দেখানো লাইন, এর বাইরে কি করতে হবে? এর বাইরে বোটানি এবং জুলজি প্রত্যেকটা বই শেষের দিকে কিন্তু বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকে। 2015-16 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত বায়োলজির বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকে, তোমরা অবশ্যই বোর্ড প্রশ্নগুলো দেখে যাবে। অনেকেই আছে এরকম মনে করে যে বোর্ড প্রশ্ন এগুলো তো অ্যাডমিশনে আসবে না, বাট বোর্ড থেকে হুবহু প্রশ্ন কিন্তু মেডিকেলে আসে, বিগত বছরগুলোতে আসছে এবং এবছরেও আসবে। তো তোমরা অবশ্যই বোটানি এবং জুলজির বোর্ড প্রশ্নগুলো বইয়ের শেষের দিকে যেগুলো, সেগুলো অবশ্যই করে যাবা। তো এরপর কেমিস্ট্রি এবং ফিজিক্স। কেমিস্ট্রি এবং ফিজিক্সের দুটো ক্ষেত্রে একই কথা থাকবে, যে শুধু জাস্ট দেখানো লাইনগুলো পড়বে মেইন বই এবং অনুশীলনী। ইসাক স্যারের অনুশীলনী এবং হাজারি স্যারের অনুশীলনী অবশ্যই করে যাবা, এবং বাকি কেউ যদি কবির স্যারের বই পড়ো, তপন স্যারের বই পড়ো, সেগুলো একবার করে দেখে যাবা। এরপর জিকে আর ইংলিশ নিয়ে কথা বললে, জিকে আর ইংলিশে নাম্বার তোলা কিন্তু ইজি। তো জিকে যেহেতু পুরোটাই মুখস্থ, তো তোমরা যেটা করবা মেডিকেল পরীক্ষার আগের দিন অবশ্যই সব সাবজেক্টের পরে জিকেটা একটু এক্সট্রা ভাবে দেখবা, কারণ এখানে আসলে বুঝে লেখার কিছু নাই, তুমি যা পড়বা সব মুখস্থ, ঠিক আছে? এবং গুরুত্বপূর্ণ যেসব টপিক আছে সবগুলা কভার করে যাওয়ার চেষ্টা করবা। এবং ইংরেজির ক্ষেত্রেও একই কথা, তোমরা বিগত বছরে মেডিকেলের প্রশ্ন, তারপর ভার্সিটির প্রশ্নগুলো এবং বিসিএস এর প্রশ্নগুলো দেখে যাবা, এবং যাদের বেসিক ভালো তারা দেখবে এমনি ইংরেজিতে 15টার মধ্যে 8টা 10টা এমনি কারেক্ট হয়ে যাচ্ছে। এরপর কমন যে সমস্যাটা, যে ভাই এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে সবকিছু ভুলে যাচ্ছি, আসলে দেখো তোমরা এতদিন ধরে তোমাদের স্বপ্নের মেডিকেলে চান্স পাওয়ার জন্য পড়ছো, তো এটা আসলে একটা কমন সমস্যা। তোমার মনে হচ্ছে যে শুধু তোমার একার না, প্রায় 100 জনের মধ্যে 90 জনেরই একই সমস্যাই হয়, যে এই সময় আসে মনে হয় যে ভাই সব পড়া ভুলে যেতেছি। তো এটা আসলে কোনো তোমার নিজের কোনো সমস্যা না, এটা কমন সমস্যা। এবং এটা থেকে বাঁচার জন্য তোমাকে ঠান্ডা থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, যে এত বেশি চিন্তা করা যাবে না যে কি হবে না হবে, এসব চিন্তা ভাবনা একটু কমায় করতে হবে। তুমি যেহেতু পড়ছো এতদিন, ঠিক আছে, তুমি যদি পড়ে থাকো ঠিকভাবে, তোমার প্রস্তুতি যদি ঠিকঠাক থাকে, তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিলেই চান্স পাবা। এবং পরীক্ষার হলে গিয়ে তোমার আসলে সবকিছু মনে পড়বে, ওই ভুলে যাচ্ছে এসব দেখবা তুমি, আর তখন মনে পড়বে না। তো এরপরে এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলে, অন্যান্য অ্যাডমিশন পরীক্ষার সাথে মেডিকেল পরীক্ষার একটাই পার্থক্য, যেখানে সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ গুলো কিন্তু আলাদা করা থাকে না, 100টা এমসিকিউ একসাথে দেওয়া থাকে। সো এখানে কোন সাবজেক্ট দিয়ে এক্সাম দেওয়া শুরু করবো ওইসব ঝামেলা কিন্তু এখানে নাই, তোমার সবগুলো একসাথে থাকে, তো তোমাকে ওইভাবে অ্যান্সার করতে হবে। তো প্রথমত অনেক স্টুডেন্ট একটা ভুল করবে, সেটা ও শুরু থেকে 1 2 3 4 সিরিয়ালে দেখানোর চেষ্টা করবে, সিরিয়ালি তোমরা যাবা ঠিক আছে, বাট ও যেটা করবে সেটা ধরো 5 নাম্বার এমসিকিউ সমস্যা হলো, ও 5 নাম্বার এমসিকিউ নিয়ে বসে থাকবে। আবার 8 নাম্বার এমসিকিউ সমস্যা হলো, ও 8 নাম্বার না দিয়ে 9 নাম্বারে যাবে না। বাট এই ভুলটা কিন্তু করা যাবে না। দেখো তোমার 1 থেকে 100টা পর্যন্ত এমসিকিউ তুমি যদি না দেখতে পারো, দেখা গেল তুমি 1 থেকে 70টা পর্যন্ত ঠিকভাবে দাগাইছো, হ্যাঁ, ওইখানে তোমার 50 55টা কারেক্ট হয়েছে, তো
তোমার এখান থেকে সময় চলে গেছে। কারণ ওই যে তুমি 8 নম্বর প্রশ্ন নিয়ে বসেছিলা, 10 নম্বর প্রশ্ন নিয়ে বসেছিলা, এটা করা যাবে না। দেখা গেল 70 থেকে 100 পর্যন্ত যে 30টা এমসিকিউ তুমি হচ্ছে দেখতেই পারলা না এক্সাম হলে, সেই 30টা এমসিকিউর মধ্যে এমন হতে পারে যে তুমি 20-22টা এমসিকিউ পারো। তো পারা জিনিস যখন ভুল করবা তখন কিন্তু আসলে খুবই আফসোস হবে। ঠিক আছে, তো তোমরা যেটা করবা সিরিয়ালি 1 থেকে 100 পর্যন্ত যে এমসিকিউ গুলো পারবা না জাস্ট দিয়ে যাবা, যেগুলো পারো দিয়ে যাবা। একটা এমসিকিউ এমন হতে পারে যে মাঝখানে পারতেছো না, জাস্ট ওটাকে দাগ দিয়ে রাখো, যে পরের বার যখন তুমি আবার আসবা তখন যেন তুমি দিতে পারো। ঠিক আছে, বা তোমার যদি পরে মনে পড়ে তখন তুমি এটা সেটা দিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো এভাবে সিরিয়াল 1 থেকে শুরু করলাম, যতগুলো এমসিকিউ হচ্ছে আমার মনে পড়তেছে না বা একটু ক্যালকুলেশন বড় পরে করতে যেতেছো, তুমি এটা দাগ দিয়ে নিচে চলে যাও। 1 থেকে 100 পর্যন্ত গেলাম, ধরো এতে তোমার 40 থেকে 45 মিনিট সময় গেল, এবং লাস্টের 15 থেকে 20 মিনিটে তুমি আবার হচ্ছে যে এমসিকিউ গুলো দেও নাই সেগুলো দিবা। ঠিক আছে, আর এখানে তো রিভিশন দেওয়ার কিছু নাই, যে যেগুলো দাগ দিছো সেগুলো হচ্ছে আবার রিভিশন দিবা, জাস্ট বৃত্ত ভরাট করছো মানে শেষ, ওটা চান্স শেষ। তো এই লাস্ট 15 থেকে 20 মিনিটে তুমি আবার হচ্ছে ঘুরে ফিরে আসবা। এবং পরীক্ষার হলে অবশ্যই ভাই কাট মার্ক নিয়ে চিন্তা করবে না। তুমি যদি ডেডিকেটেডলি মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকো, তুমি যদি পারা জিনিসটা অ্যান্সার করতে পারো তাহলে তোমার চান্স হবে, এটা নিশ্চিত। ঠিক আছে, তোমার পারা জিনিস অ্যান্সার করেই তোমার চান্স হবে, তোমার আন্দাজে দাগাইতে হবে না কাট মার্কেট যদি চিন্তা না করো। আর যদি কাট মার্কেট চিন্তা করো তাহলে মাথার মধ্যে টেনশন ঢুকবে। ঠিক আছে, তখন তোমার এক্সাম তুমি ঠিকভাবে দিতে পারবে না। আর এক্সাম যদি মেন্টাল অবস্থা যদি আনস্টেবল হয়ে যায় এক্সাম হলে, তখন দেখ অ্যাডমিশন পরীক্ষা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এখানে কিন্তু তুমি যদি পিছায় যাও তার মানে হচ্ছে তোমার সিটটা অন্য কেউ নিয়ে যাবে। ঠিক আছে, তো এইসব চিন্তা ভাবনা, কাটমার্ক কত হবে, প্রশ্ন হার্ড হয়েছে নাকি সহজ হয়েছে, সেই সব চিন্তা ভাবনা কিন্তু মাথায় আনা যাবে না এক্সাম হলে। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে এক্সামে তুমি হচ্ছে কিভাবে এমসিকিউ গুলো অ্যাপ্রোচ করবে। অবশ্যই তোমরা এতটুকুই মাথায় রাখবে যে আমার প্রত্যেকটা এমসিকিউ তুমি যেন পরীক্ষাতে দেখতে পারো। এমন কোনো যেন না হয় যে বাসায় এসে দেখছো আর এই প্রশ্নটা আমি পড়ি নাই, এই আফসোসটা যেন না থাকে। ঠিক আছে, পারা জিনিস দিয়েই চান্স হবে, যতগুলো পারো ততগুলো জায়গায় আসবা। আচ্ছা, তো এরপরে আসা হচ্ছে কোন ভুলের কারণে আমি মেডিকেলে চান্স পাই নাই। তো আমার সিট পড়ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল কলেজের পাশেই। তো আমি যখন আম্মুকে নিয়ে ওখানে গিয়ে বসলাম ঢাকা ইউনিভার্সিটির গেটের ওখানে, তো গেট হচ্ছে 9:30টার দিকে খুলছিল, এবং আমি ওখানে গেছিলাম প্রায় 8:30, 8:40-এর দিকে। তো প্রায় 1-1.5 ঘন্টা ওখানে তো বসে থাকা লাগছে। তো এখানে বসে যখন আসি তখন হচ্ছে তোমার ঢাকা মেডিকেল কলেজের যে ভাইয়া আপুরা আছে ওনারা হচ্ছে যখন অ্যাপ্রন ট্যাপ্রন পরে বাইরে ঘোরাফেরা করতেছিল, তো আম্মু আর আমি বসে আছি রাস্তার মধ্যে। তো ওগুলো দেখে আসলে, আর উপরে তো বড় করে ব্যানার টানানো ছিল যে ঢাকা মেডিকেল কলেজ, আবার বাইরে ডাক্তাররা আসতেছে যাইতেছে। ঠিক আছে, তো ওইটা দেখে মনের মধ্যে আসলে তখন আর কেমন যেন লাগতেছিল যে চান্স পাইতেই হবে, এই সাদা অ্যাপ্রন পড়তে হবে। ঠিক আছে, সাদা অ্যাপ্রনের মানে একটা মায়া ঢুকে গেছিল। ঠিক আছে, একটা পর্যায়ে এমন হয়ে গেছিল যে আমি যদি বুয়েটও চান্স পাই আবার মেডিকেলও চান্স পাই তাহলে হচ্ছে আমি মেডিকেলেই পড়বো। ঠিক আছে, এরকম একটা ছিল যে ডাক্তার হব, এরকম একটা ভাব ছিল। তো ওই যে যে ইটা হয়েছিল, ওইখানে যে অবস্থাটা হয়েছিল যে আমি যখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম তখন আমার মাইন্ড কিন্তু ওইদিকে চলে গেছে যে এখন আমার চান্স পাইতেই হবে। আর এই যে চান্স পাইতেই হবে এই চিন্তাটা কখনোই মাথায় করা যাবে না। ঠিক আছে, আমাকে চান্স পাইতেই হবে, না পাইলে এইটা হবে সেটা হবে, ফ্যামিলি কি বলবে, আমার কি হবে, লাইফ শেষ, এই চিন্তা ভাবনা যে করবে ভাই তার এক্সাম কোনোদিনও ভালো হবে না। ঠিক আছে, এর আগে বলছিলাম কাটমার্কের কথা এবং এবার বললাম এটার কথা, যে এই চিন্তা করেই কিন্তু আমার মেডিকেল অ্যাডমিশনটা পুরোপুরি শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি জাস্ট যখন এক্সাম হলে গেছি আমার হাত পা কাঁপতেছে, আমি হচ্ছে এক্সাম হলে মানে করতে পারতেছি না। এবং ফার্স্ট এক্সাম অ্যাডমিশন, তোমার অনেকে আছে মেডিকেলেই প্রথম এক্সাম দিতে যাবা, প্রথম কমপ্লিট এক্সাম ঠান্ডা থাকার চেষ্টা করবা। তুমি যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দাও তাহলে তুমি যতটুকু ভালো আউটপুট পাবা, ঠিক আছে, তুমি যতটুকু ভালো এক্সাম দিতে পারবা। তুমি যদি ওইসব চিন্তা ভাবনা মাথায় নিয়ে পরীক্ষা দাও তাহলে দেখবা অনেক পারা জিনিস ভুল করে আসছো। তো আমার মেডিকেলে চান্স না পাওয়ার পিছনে মূল কারণই হচ্ছে এটা। এবং আমি পরীক্ষা হলে গিয়ে পুরো ভেঙে পড়ছিলাম, এবং দেখা গেছে আমি প্রায় 9:30-এ যখন ঢুকলাম আমি প্রায় 9:45-50 পর্যন্ত ওয়াশরুমে ছিলাম। সেখানে হচ্ছে আমি কাশতেছি, তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করতেছি, চোখ লাল হয়েছে, শরীর গরম হয়ে গেছে। ঠিক আছে, জ্বর জ্বর ভাব, এরকম একটা অবস্থা। তো এরকম কাজ করা যাবে না। ঠিক আছে, এবং তোমরা যেটা করবা অবশ্যই পরীক্ষা হলে আগে ভাগে যাওয়ার চেষ্টা করবা, কেউ হচ্ছে লেট করে বের হবে না বাসা থেকে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। তো এটাই তোমাদের উদ্দেশ্যে থাকলো যে ভাই মাথায় এইসব প্যারা নেওয়া যাবে না। এসব প্যারা যদি তুমি নাও তাই হচ্ছে তোমার পরীক্ষা খারাপ হবে। তো তখন যেটা হইলো, আমি যখন এই প্যারাটা মাথায় নিলাম যে আমার চান্স না পাইলে কি হবে, এবং ওই সাদা অ্যাপ্রন ট্যাপ্রন এসব দেখে, তো তখন হচ্ছে আমি পরীক্ষা ভালো মতো দিতে পারিনি। ফিজিক্স এবং কেমিস্ট্রি সবথেকে অবাক করা বিষয় হলো, দেখো ব্রেন কিভাবে হচ্ছে কাজ করা বন্ধ করে দেয় যখন আমরা এইসব চিন্তা ভাবনা করি। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমি ম্যাথ করে এত ভালো, সেখানে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা সিঙ্গেল ম্যাথও পারি নাই, একটা সিঙ্গেল ম্যাথ।
গত বছর কেমিস্ট্রি এবং ফিজিক্সে যতগুলো ম্যাথ আসছে একটাও পারিনি। একটা ট্রেনের 19 ফিজিক্সের ম্যাথ আসছিল, ট্রেনের প্ল্যাটফর্মের ম্যাথ, সেটাও পারিনি। ঠিক আছে, জাস্ট ওই যে চিন্তার কারণে আমি একটা জি এর ম্যাথ আসছিল অভিকর্ষ ত্বরণের, সেটাও পারিনি। কেমিস্ট্রি মূল ভগ্নাংশের ম্যাথ, সেটাও পারিনি। মানে কেমিস্ট্রি ফিজিক্সের কোনো ম্যাথই পারিনি। সো ওই যে আমি ওই চিন্তা করার, ওই সব চিন্তা ভাবনার কারণে আমি হচ্ছে আমার পারা জিনিসটাও করতে পারি না। তো লাস্টলি হচ্ছে আমার মার্কাস 60-এর আশপাশে, যেখানে হয়তো আর 5টা এমসিকিউ 6টা এমসিকিউ পারলে হয়তো কোথাও না কোথাও চান্স হয়ে যেত। বাট ব্যাড লাক, আমি হচ্ছে পারা জিনিসগুলো দিতে পারিনি। ফিজিক্সে কেমিস্ট্রিতে দুইটার মধ্যে প্রায় 7টা এমসিকিউ ভুল করছি। পারা জিনিস, না পারা কিছু বলতেছি না, পারা জিনিস 7টা ভুল করছি। তো 7টা যদি আমি পারতাম তাহলে দেখা গেছে এখান দিয়ে 67-68 নাম্বার আসার চান্স ছিল। এবং বায়োলজিতে আমি দেখা গেছে 2-3টা পারা জিনিস ভুল করছি। তো প্রায় 8 থেকে 9টা পারা জিনিস যদি ভুল করে আসি তাহলে সেখানে আসলে আমার চান্স পাওয়া উচিত না। ঠিক আছে, তো বাসায় আসলে আসলে অনেক কান্নাকাটি করছি। বাট এরপরে 3 দিন, সর্বোচ্চ 3 দিন মনে খারাপ লাগা ছিল। এরপরে আমি হচ্ছে আমার মাইন্ডসেটটাকে এইভাবে চিন্তা করছি যে আমি যদি এই যে এইসব নিয়ে পড়ে থাকি, যে আমার চান্স না পাইলে কি হবে, বা বাসায় বলবে যে এত পড়ে কি করলি, তোর মানে তোর কি ব্রেনে কিছু নাই, ওই অমুকে চান্স পাইলো তুই তো চান্স পাইলি না, তাহলে এতদিন বাসায় কি পড়লি। ঠিক আছে, এসব চিন্তা আমরা জাস্ট খালি মাথা থেকে বাদ দিয়ে দিছি যে আমি চেষ্টা করছি। আমি আমার নিজেরে বুঝ দিতেছিলাম যে আমি চান্স পাই নাই, বাট আমি অনেক বেশি চেষ্টা করছি। ঠিক আছে, কিন্তু হয় নাই আমার। তো এরপর থেকে আমি যখন দেখলাম যে মেডিকেল আমার ফার্স্ট অ্যাডমিশন টেস্ট ছিল, তোমরা অনেকেই ফার্স্ট অ্যাডমিশন টেস্ট দিয়ে যাবা এবং সেদিন তোমরা আসলে ফিল করবা যে বোর্ড এক্সাম আর অ্যাডমিশন এক্সামের মধ্যে পার্থক্যটা কি, এবং তোমরা ফিল করতে পারবা যে স্বপ্নের এক্সাম যখন দিতে যাও তখন আসলে কেমন ফিল হয়। যে তোমার স্বপ্নটা এই এক্সামটার পরেই আছে, তুমি যদি এক্সামটা টিকো তাহলে তোমার স্বপ্নটাকে তুমি ছুঁতে পারবা, এরকম একটা অবস্থা না। তো তখন আসলে ফিল করতে পারবা যে এক্সামটা আসলে কেমন। তো ঠান্ডা থাকার চেষ্টা করবা। ঠিক আছে, আর ঠান্ডা রাখার ওয়ে হচ্ছে নিজেকে নিজের বুঝ দেওয়া লাগবে। তো আমি হচ্ছে যখন এই চান্সটা পাইলাম না, তখন হচ্ছে আমি বাসায় এসে নিজেকে বুঝ দিছি যে আমি যে পরিমাণে পড়ছি আমার আসলে চান্স পাওয়া উচিত ছিল। বাট আমি যেহেতু এক্সাম হলে ভেঙে পড়ছি, 7-8টা এমসিকিউ পারা এমসিকিউ ভুল করে আসছি, তাহলে আমার আসলে ওইখানেই এক্সামটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে যখন আমার ডিউ এক্সাম আসলো, ঠিক আছে, আমি এইভাবে পরীক্ষা দিতে গেছি যে আমি চান্স পাইছি। ঠিক আছে, আমি যে পরিমাণে পড়ছি কেউ পারবে না, আমি চান্স পাবো, আমি চান্স না পাইলে আর কেউ চান্স পাবে না, এরকম একটা কনফিডেন্স ছিল। এবং মানে এক্সাম হলেই বসে বসে যখন আমি অ্যান্সার করতেছি তখনই আমি জানি আমি চান্স পাবো। ঠিক আছে, তখন আর ওই যে ভেঙে পড়ার কোনো নেই। আমি যেটা করছি যে চান্স হইলে হবে, না হলে নাই। ঠিক আছে, ওই যে চান্স পাইতেই হবে, সাদা অ্যাপ্রন, এসব জিনিস মনে ছিল না। জাস্ট চিন্তা করছি যে আমি পড়ছি, আমি চান্স পাবো, কনফিডেন্স ছিলাম, ঠান্ডা ছিলাম। ঠিক আছে, সো এক্সামটা ঠান্ডা মাথায় দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করো, তো এরকম ভুল কেউ করো না এক্সাম হলে। যত বেশি ঠান্ডা থাকতে পারবা তত ভালো এক্সাম দিতে পারবা। তো তোমাদের সাথে অনেক বেশি কথা হইলো। আল্লাহ হাফিজ।